নিজের বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে কাজ করলে যে কোনো কাজ হতেই বাধ্য। আসসালামু আলাইকুম ফ্যামিলি, সকলে কেমন আছেন? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার দুটো বাচ্চা, আমার ফ্যামিলি সকলে খুবই ভালো আছি। আর আমি চলে এসেছি বাপের বাড়ি, সকলেই জানো। তো সেই উপলক্ষে দুদিন ভিডিও দিতে পারিনি, ফোনের প্রবলেম হয়ে গেছিলো। তো ফোনটা যে কোনো প্রকারে সারিয়ে আর কি আমি কাজটা আমি শ্যুট করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমাদেরকে সকলকে অনেক ধন্যবাদ যে আমার জন্য তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ, কিংবা আমার ভিডিওর জন্য তোমরা ওয়েট করছো। আমরা মেয়েরা যেখানে যাই না কেন, স্পেশালি সংসারের মেয়েরা, সংসারের বউ যারা হয়ে গেছে, যাদের কাজ করার অভ্যেস আছে, তারা কিন্তু আমরা এক জায়গায় বসে থাকতে পারি না। আগের একটা ভিডিওতে বলেছিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কিংবা যারা যারা স্পেশালিভাবে সারাদিন ছোটাছুটি করে আর কি সংসারের মধ্যে, তারা যেখানে যাক না কেন, তারা কিন্তু এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না। আর আমি চলে এসেছি মায়ের বাড়িতে আসলেও যে আমি এক জায়গায় বসে থাকি তাও নয়। আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু সারাক্ষণ বসে থাকলে বঞ্চে উল্টে আমি অসুস্থ হয়ে যাই, কিন্তু আমি কাজ করলে অনেকটা সুস্থ ফিল করি। তো সেই উপলক্ষে আমি তোমাদেরকে বলি, যাদের কাজ করার শরীর তারা কিন্তু কখনো বসে থাকে না। যারা সংসারের মধ্যে আর কি অনেকে ফ্রি মাইন্ডে থাকতে পছন্দ করে, তারা কিন্তু ঠিক ফাঁক বুঝে ফ্রি মাইন্ডটা বেছে নেবে। আর আমি চলে এসেছি মায়ের বাড়িতে। মাকে বললাম যে দেখো, আমি রান্নাটা করে নিই সকাল সকাল, যেহেতু তোমরা জানো ভালো করে আমার সকাল সকাল রান্না করার একটা অভ্যেস। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমার সিরিন স্কুলে যাবে। আমার যেহেতু এখানে গাড়ি আসবে না, গাড়ি আসবে আমাকে ওকে স্কুলে দিয়ে আসতে হবে। সেই জন্য করে আমি হুটপাট করে লেগে গেছি রান্না করতে। মাকে বললাম কি রান্না করবো একটু আমাকে বলে দাও। মা আমাকে বলে দিল, আর এইদিকে মা চালটা ধুয়ে এনে দিল। হোসেনারাও একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে আমার, যাতে একটু তাড়াতাড়ি হয়, যাতে মেয়েটা একটু দুটো ভাত খেয়ে স্কুলে যেতে পারে। প্রতিটা মার কাছে একটা বাচ্চা স্পেশাল জিনিস, যেহেতু সকাল 10টার সময় বের হচ্ছে আর স্কুল থেকে আসবে 4:45 নাগাদ। আর অতক্ষণ তো সম্ভব নয় না খাইয়ে রেখে দেয়া। সেই জন্য করে আমি যতটুকু পারি, যতই কষ্ট হোক না কেন, দুটোখানি বাড়িতে ভাত বানিয়ে দিলে, দুটো ভাত খেয়ে গেলে আমি বঞ্চে নিশ্চিন্তায় থাকতে পারবো যে না, ও পেটটা ভর্তি করেই গেছে। যেহেতু আমরা মা, আমরা স্পেশালিভাবে চাইবো যে আমাদের বাচ্চারা সুস্থ ভালোভাবে থাকুক। তো এপারে যখন আমি উনুনটা ধরাচ্ছিলাম সকালবেলা, উনুনটা একদমই ধরছে না, জানি না কেন, অনেক দিন পরে হয়তো উনুন জ্বালাচ্ছি বলে সেই জন্য। কিন্তু শেষমেশ আমি পারলাম, আর মাকে বললাম একটু আমার কাছে ওগুলো দিয়ে যেতে। তাহলে আমি বসে বসে এখানে উনুনটা বারবার নিভে যাচ্ছে, বারবার জ্বালাচ্ছি, আর একদিকে সবজি কাটতে ব্যস্ত হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে মায়েদের এখানে একটু অসুবিধা হয় এডিট করতে, কারণ হচ্ছে মাদের স্টেশনের এখানে বাড়ি তো, আর সারাক্ষণ ট্রেন চলে, তো প্রচুর পরিমাণে অসুবিধা। আর গাড়ি তো প্রচুর পরিমাণে যাওয়া আসা করে। আর জানো তো ভালো করে, বাচ্চারা থাকলে চেঁচামেচি, এত চেঁচামেচি হচ্ছে, সেই জন্য এডিট করার জন্য এদিক ওদিক করে ছুটে বেড়াতে হয় আমার। তো রাত্রেবেলা করে ভাবি ভয়েস দেবো, কিন্তু প্রতিদিন এত ক্লান্ত হয়ে যায় শরীর যে আমার ভয়েস দেওয়াটা আর হয়ে উঠছে না। তো এইভাবে আর কি করব বলো। সেই জন্য সত্যি কথা বলতে দুদিন ফোন খারাপ হয়ে গেছে, ভিডিও দিতে পারিনি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এত ভালোবাসো, এতটাই সাপোর্ট করো। তো দেখো আমি আলুগুলো কেটে, আর তার মধ্যে আজকে তোমাদের কিছু কমেন্ট আমি তোমাদেরকে দেখাবো। আমি আশা করছি, এই আপুটা আমাকে বলেছে, আপু তোমার ভিডিও আমাদেরকে খুব ভালো লাগে। আর একটা আপু লিখেছে, তুমি এত মোটা মোটা করে আলু কেন কাটো। আর একটা আপু লিখেছে, তোমার বাড়ি কোথায় আপু। আচ্ছা, 3টে কমেন্টে একসঙ্গে হয়ে গেছে, আমি সরি তার জন্য। আচ্ছা, প্রথম প্রশ্ন উত্তর দিই যে থ্যাংক ইউ আপু সো মাচ, যে আমাকে এতটা সাপোর্ট, এতটা ভালোবাসার জন্য। দ্বিতীয় আপু যেটা লিখেছে যে আপু তুমি এত বড় মোটা মোটা করে কেন আলু কাটো। আমি সত্যি কথা তোমাদেরকে বলি, আমার শরীরের মধ্যে অনেক রোগ আছে। আমি যখন আলু কাটি না, তখন আমার হাতের যে শিরাটা আছে সেটা টান ধরে। সেই জন্য আমি একদম সরু সরু করে আলু কাটতে গেলে যে হাতের লেভেলটা ঠিক যেমনই চলে আসে, ঠিক তেমনই হয়ে যায়। তখন আমার হাতটা লম্বা করতে আঙুলগুলো টান হয়ে যায়, আমি তখন কোনো কাজ করতে পারি না। তো সেই জন্য করে আমি আলুগুলো একটু মোটা মোটা করে কাটি। আমি জানি আমার অনেক আলু বাদ যাচ্ছে। তো তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটা আপু লিখেছে, আপু তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ বারাসাত স্টেশনে। তো ওখান থেকে আমার বাড়িটা একটু 8 ঘন্টা 40 মিনিট মতন গাড়ি করে যেতে হবে। তো এই ব্যাপার। তো আমি এপারে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগে। আরও অনেকে কমেন্ট করেছে, কিন্তু আশা করছি এবার থেকে তোমরা যা কমেন্ট করবে, আমি সে কমেন্টগুলো এখানে নামটা উল্লেখ করে দেব। একটা আপু আমার বলেছিল যে আপু আমার নামটা নিও, সে আপুর নামটা জান্নাতুন।
সত্যি আপু, তোমার অনেক ধন্যবাদ যে আমার এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আজকে আমি এত দূরে আছি, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার জন্য। তো আমি এপারে যখন রান্না করছি তখন কিন্তু ভাতের ফ্যান ট্যানগুলো আর কি সব হয়ে গেছে, আর মাকে বললাম যে তুমি একটু এপারে করো রান্নাটা, আর এদিকে কিন্তু চলে এসেছি বিছানাটা। যখন মা শুনেছে যে আমি আসবো, আর সত্যি কথা বলতে আমি একটু অন্যরকম মানুষ গো, যেহেতু বাচ্চা নিয়ে থাকি তো, আর এরা সবসময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তার উপরে খুটখুটুনি ব্যায়াম যেটা হয়, তা ঠিক সেরকমই ব্যবস্থা আমারও। আমার একটু ছিমছাম থাকতে আমি পছন্দ করি। তো বিছানাটা ওরা যেহেতু রোদে দিয়েছিল তাড়াহুড়ো করে, আর বাচ্চা নিয়ে যেহেতু থাকবো সেই জন্য করে আমি আবার সেগুলো সব তুলে দিয়ে গেল হোসেনারা, আমার ভাবি। তো আমি এবারে এদিকে বিছানাটা গুছিয়ে নেবো, আর মা ওদিকে রান্না করছে, যেহেতু যতটুকু পেরেছি ততটুকু আমি রান্না করে চলে এসেছি। আর হোসেনারা এইদিকে সব কিছু দিয়ে গেছে, তা আমি বললাম আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, মা ওদিকে গিয়ে রান্না করছে, তুমি একটু হাবিবের খেয়াল রাখো। তো ওরা ওদের মতন কাজ করছে, আর আমি যে রুমটাতে থাকবো সেই রুমটা আমি গুছিয়ে নিচ্ছি। আমি জানি তো অনেকে আছো এই ভিডিওটা দেখার পরে তোমরা নানা রকম কথা বলবে যে ভাঙাচোরা ঘর দেখিয়ে কেন করছো। আরে ভাই, আমি গরিব মানুষ, আমি তো বড় লোক নই যে আমি সেটা তোমাদেরকে দেখাবো। আমার যা আছে আমি ঠিক সেটাই তোমাদেরকে দেখিয়ে ভালোবাসা অর্জন করছি। তোমরাও পারলে করতে পারো, তা সেগুলো নিয়ে এরকমই ব্যাড কমেন্ট প্লিজ করবে না, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো দেখো আমি এপারে কিন্তু বিছানার চাদরটাও বাড়ি থেকে নিয়ে এসেছি। তোমাদের হয়তো মনে কোশ্চেন থাকতে পারে একই বিছানার চাদর কোথায় থেকে এলো। এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার ছোটো বাবু না এমন একটা মেয়ে, ওর বালিশ, ওর বিছানার চাদর, ওর গায়ে কাঁথা, ওগুলো লাগবেই। তো আমি ওপারে বিছানা করা হয়ে গেছে, তো গোসল ফোসল করে নিয়ে ভিজে কাপড় টাপড় যা ছিল সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, মানে মেলে দিচ্ছি, যেহেতু টানা রোদ তো, আর টানা রোদের মধ্যে এগুলো সব শুকিয়ে যাবে। আর যে কোনো জিনিস তাড়াতাড়ি শুকিয়ে গেলে খুব ভালো লাগে, স্পেশালিভাবে ঝরঝরে রোদের মধ্যে। সেই জন্য করে আমি ঝরঝরে রোদের মধ্যে কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তারপরে কিন্তু কাপড় চোপড়গুলো মেলে দিয়ে চলে যাব বাসন থালা মাজতে। অনেক বাসন থালা হয়েছে যেন, আর আজকে না মাদের দোকানে তাড়াতাড়ি ঘুগনিটাও শেষ হয়ে গেছে। আর আমি সত্যি কথা বলতে কাজকাম ফেলে রেখে একদম কিন্তু মানে রেস্ট নিতে মানে একদম রাজি নয়। আমি সবসময় চাই যে আমার হাতের কাজকামগুলো সেরে 5 মিনিট বঞ্চে আমি বসতে পারবো, কিন্তু এই কাজ ফেলে রেখে যে আমি মানে শুয়ে বসে থাকবো, এটা আমার দ্বারা একদমই হবে না। তোমরা তো স্পেশালিভাবে জানোই, তো সেই জন্য করে চলে এসেছি, কিন্তু রেস্ট আর একদমই নিলাম না। মা, হোসেনারা ওরা কিন্তু বারবার আমাকে বারণ করছে যে তুই এত কাজ করিস না, যেহেতু তুই অসুস্থ সেখানেও কাজ করিস, সেখানেও কাজ করবি। আমি মাকে, ভাবিকে বললাম যে অসুবিধা কিছু নেই, আমি তো বসে থাকতে পারি না, বসে থাকলে বঞ্চ উল্টে অসুস্থ হয়ে যাব, তোমরা বঞ্চ একটু রেস্ট নাও, আমি একটুকুনির জন্য কাজকামগুলো সেরে নিই, মুহূর্তের মধ্যে কাজ করা হয়ে যাবে। তো মা, হোসেনারা বললো আচ্ছা ঠিক আছে, তুমি বলছে তাই করো, তোমার দুটো বাচ্চাকে আমরা একটু দেখছি বলে ওরা কিন্তু আমার দুটো বাবুকে নিয়ে আর হাবিবকে নিয়ে খেলা করতে ব্যস্ত হয়ে আছে, আর তার মাঝখানে আমি কাজগুলো সেরে নিচ্ছি। হোসেনারা কিন্তু অনেকবার আমাকে বললো যে ছোটবু তুমি রেখে দাও না, আমি করে নিচ্ছি, কিন্তু সে বেচারি থাক, সে তো সারাদিন কাজ করে বলো, আমি একদিন এসেছি, সে তো একটু রেস্ট পাবে। তো সেই ভেবে কিন্তু আমি চলে গেলাম বাসন থালাগুলো মাজতে। আর ও না প্রতিদিন এই ঘুগনি বাসন থালা যা হয় ওই পরিষ্কার করে, কিন্তু আমি ভাবলাম যে আমি একটু করে নিই, ও হয়তো একদিন কিংবা দুদিন হয়তো রেস্ট পাবে। তো সেই জন্য করে চলে এসেছি এপারে। আর মাদের এই পুকুরটা না মানে কি বলো তো, প্রচুর পরিমাণে পাঁক জানো, আর যখন পুকুরে গোসল করতে নামি প্রচুর পরিমাণে ভয় লাগে, এখানে প্রচুর পরিমাণে সাপও আছে। পান্ডারার সাপ না কি বলে সাপ আমি জানি না, তবে এর থেকে কিন্তু বিষাক্ত সাপ আমাদের বাড়িতেই আছে। এটা ভেবে কিন্তু আমার মানে হাসি পায় যে আমি বিষাক্ত সাপেদের সঙ্গে যদি বসবাস করতে পারি ওখানে একই ঘরের মধ্যে, তো এখানে তো পান্ডারা সব, অসুবিধে কী আছে। তবুও মাঝে মাঝে সাপ দেখলে কিন্তু আমি চেঁচিয়ে উঠি। হ্যাঁ, তো এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেশিরভাগ প্লেটটা আমি মেজে নিলাম। আর আমার মায়ের দোকানে ঘুগনিটা না খুব স্পেশালভাবে করে, যে ঘুগনিটা সিরিন খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে। আমার কিন্তু একদম ঘুগনির প্রতি অতটা ইন্টারেস্ট নেই। যেমন আমি সকালবেলা কিছু হোক না হোক একটু চা খেলে বেশ ভালো লাগে। তোমাদেরকে আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে আমার কিছু হোক না হোক একটু চা খেলেই বেশ আমার সারাদিনটাই ভালো যায়। তো দেখো এদিকে বাসন থালাগুলো মেজে নিচ্ছে। আর অনেক ঘুগনি দোকানে আছে, যেমন আমার দোকানে আমার চোখে অনেকবার পড়েছে। আমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গা থেকে ঘুগনি মুড়ি দোকানে খেয়েছি, কিন্তু আমাদের দোকান বলে স্পেশালভাবে তাও বলছি না, আমাদের দোকানে কিন্তু স্পেশালিভাবে প্রতিটা বাসন থালা সাবান দিয়ে মাজা হয়। আর অনেক দোকানে আছে আমি দেখেছি ধুয়ে কিন্তু দিয়ে দেয়, আর সঙ্গে কিন্তু শুধু সাবান নয়, গরম পানি দিয়ে সেটাকে ধুয়ে তবে কিন্তু আমাদের যে দোকানে খদ্দের আসে তাদেরকে আমরা খেতে দিই।
তো এদিকে কিন্তু বাসন থালা মাজা হয়ে গেছে, আর এদিকে কিছু মানে আমাদের খাওয়ার বাসন বাকি ছিল। দোকানের প্লেটগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের বাসন থালাগুলো বাকি আছে। তার মধ্যে একবার উঠে গিয়েছিলাম। সিরিন স্কুল থেকে এসছে, তাকে তো দুটো ভাত দিতে হবে, মা একটু রেস্ট নিচ্ছে, তো সেই জন্য করে চলে এসেছি সিরিনকে ভাত দিতে। আর এদিকে বলি এ কটা মেজে নিয়ে তারপরে উঠবো। তার মধ্যে সিরিন আমাকে 2-3 বার ডেকে গেল, মাম্মা তুমি চলে এসো না। হোসেনারা বললো ছোটবু তুমি ওঠো, সিরিন চলে এসছে, ওকে দুটো ভাত দাও। তা আমি আবার ভাত দিয়ে চলে এলাম। ও বললো যে ছোটবু তোমাকে মাজতে হবে না, আমি মেজে নিচ্ছি। আমি বলি না বাবা থাক, আমি এতগুলো করে নিলাম, আর দুটোই আছে তো করে নেব। আর সত্যি কথা বলতে আমাদের মেয়েরা কিন্তু স্পেশালিভাবে আমরা চাই যে, স্পেশালি আমি জানি না কার সঙ্গে এই জিনিসটা ঘটে। তো আমি এপারে যখন কাজ করছি, আর কি বলি, ছোটোবাবু উঠে গেছে মাঝখান থেকে। আমি দেখেছি যখনই আমার জীবনে কোনো একটা ভালো লক্ষণ আসে, আমি সত্যি কথা বলছি, আমার জীবনে 1000 রকম ঝড় আসে। তো কি বলবো, ঝড় তো যখন আসবে তখন আমাদেরকে বাছাই করে মানে সুস্থভাবে ভালোভাবে থাকতে হবে। আজকে কিন্তু বাপের বাড়িতে এসেছি, তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে হঠাৎ কেন আমি বাপের বাড়িতে এলাম। বাপের বাড়িতে এসেছি একটাই কারণ, আমি প্রচুর পরিমাণে অসুস্থ, ফোনটাও ভালো নয়, ফোনটা ভালো নেই। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার ওখানে পানির ব্যবস্থাটা প্রচুর পরিমাণে খারাপ। আর তোমরা খুব ভালোভাবে জানো পানির ব্যবস্থা না থাকলে একটা মানুষের শরীরে, স্পেশালি একটা মানে অসুস্থ মানুষের শরীরে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাতের কাছে পানি। আর আমার পানির জায়গাটা অনেকটা লং, আর কল থেকে পানি নিয়ে আসতে হয়, যেহেতু আমার পেটেও অনেক প্রবলেম আছে, ডাবরে করে পানি নিয়ে আসতে গেলে প্রচুর পরিমাণে অসুবিধা হয়। তো ভাবলাম অনেক তো কাজ করলাম ঘরে, এবার দুদিন এসে মায়ের বাড়িতে থাকলে পানি তো আর বইতে হবে না, মায়ের হাতের কাছে পুকুর আছে, তো আমার তো দূর থেকে গিয়ে কোনো কাজ করতে হবে না, দুদিন বঞ্চে আমি রেস্টে থাকতে পারবো। সেই জন্য চলে এসেছি 1 সপ্তাহের জন্য মায়ের বাড়িতে থাকবো বলে। তো আজকে কিন্তু থেকে 2 দিন হয়ে গেল আমার এখানে, কিন্তু 2 দিনে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কিংবা ভিডিও দিতে পারিনি। তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে আমি কিন্তু শেষের মুখে। তো সবার কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা যেইভাবে তোমরা প্রথমে ভালোবাসা দিয়ে এসছো সেইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফিজ।